नमस्कार। আমি ডাক্তার টি.কে. হালদার আপনাদের আহ্বানে আবার হাজির হয়েছি। আমাদের এই কর্মব্যস্ততাময় জীবনে দৈনন্দিন কিছু না কিছু ঘটনা ঘটে থাকে, ইনজুরি হয়ে যায় কাজের ক্ষেত্রে। একটা বহুল প্রচলিত ইনজুরি রেমেডি বলতে গিয়ে জানাই যে কিছু কিছু মেডিসিন দৈনন্দিন জীবনে প্রাথমিক অবস্থায় আমরা খেতে পারি, তাতে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সমস্যা সেগুলো দূর হবে। এরকম একটা মোস্ট ভ্যালুয়েবল রেমেডি হলো আর্নিকা মন্টানা। আপনারা বাড়িতে রাখবেন, রাখেনও, আমরা জানি প্রতিটা বাড়িতে এই মেডিসিন থাকে। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে এই মেডিসিনটা নেই। তারা ব্যবহার করুক বা না করুক, তাদের বাড়িতে কিন্তু এটা কেনা থাকে। এর ব্যবহার সম্বন্ধে বলতে গিয়ে জানাচ্ছি যে ধরুন আপনি টেবিলে বসে বসে কাজ করছেন, লেখাপড়া করছেন, তখন টেবিলের পেপার ওয়েটটা, কাগজ চাপা দেওয়া হয় যে ভারী জিনিসটা, সেটা হয়তো গড়িয়ে আপনার পায়ে পড়ে গেল। বা ধরুন আপনি লেখাপড়া করতে করতে টেবিলটা টানলেন, টেবিলের পায়াটা এসে আপনার পায়ে উঠে গেল, ভারী জিনিস। বা আপনার ছেলেটা ঘরের মধ্যে বল নিয়ে লাফাতে লাফাতে পড়ে গেল, দেওয়ালে গিয়ে মাথা ঠুকে গেল, মাথা ফুলে গেল। বা ধরুন দরজার বা ড্রয়ারটা টানতে গিয়ে কাঠের মধ্যে আপনার আঙুলটা চিপে গেল, এই ধরনের ঘটনা। বা আপনি ধরুন বাজারে দাঁড়িয়ে ফল কিনছেন, ফল কিনতে গিয়ে দেখলেন যে দোকানদারের পাল্লার বাটকাটাটা গড়িয়ে আপনার পায়ে বা ফল দোকানের পায়ে পড়ে গেল। তাহলে বা ধরুন কোনো কেউ পাথর ছুঁড়লো খেলার ছলে বাচ্চারা, সেই পাথরটা গিয়ে অন্য বাচ্চার গায়ে লেগে গেল বা পায়ে লেগে গেল বা শরীরে কোথাও কোনো অংশে লেগে গেল বা মাথায় লাগলো। এই ধরনের যে আঘাত, এই ধরনের আঘাতকে বলা হয় মেকানিক্যাল ইনজুরি। ব্লান্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ভোঁতা জিনিসে এই ধরনের যদি আঘাত হয়, সেক্ষেত্রে তখন দেখা যায় যে প্রথমে জায়গাটা ফুলে যায়, সোয়েলিং হয়, তারপরে সেখানে লাল হয়ে যায়, রেডনেস হয়, তারপরে কালশিটে পড়ে যায় অর্থাৎ কনটিউশন হয়, ব্রুইস হয়, তারপরে কখনো কখনো পেনও হয়ে যায়। পেন তো হয় কখনো কখনো, কেন পেন তো হয়, আবার কখনো কখনো জ্বরও এসে যায়। তাহলে এই যে ঘটনাগুলো ঘটে, এটা কি জন্য ঘটছে না, ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, ভোঁতা জিনিসের আঘাত, যেটাকে বলা হয় কনকাশন অর্থাৎ ভোঁতা জিনিসের তীব্র আঘাত, একে বলে কনকাশনের জন্য এই যে লক্ষণগুলো দেখা দেয়, তার জন্য আমরা আর্নিকা মন্টানা ব্যবহার করব। আর্নিকা মন্টানা খেলে ধীরে ধীরে 2-3 দিনের মধ্যে ফোলা, ব্যথা, লাল হয়ে যাওয়া, কালশিটে পড়া সবই কমে যাবে এবং আরোগ্য লাভ হবে। এই ক্ষেত্রে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আর্নিকা মন্টানা কীভাবে খাবেন, কেমনভাবে খাবেন, কত অন্তর খাবেন, কত ঘন্টা পর পর খাবেন, এগুলো কিন্তু অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে। আপনার নিজের ইচ্ছে মতো খেলে হবে না, কারণ কন্ডিশনটার উপরে নির্ভর করে ওষুধটা কেমন খাবেন। ওষুধের মাত্রা এবং ডোজ সেটা নির্ভর করে রোগীর কন্ডিশনের ওপরে, কি অবস্থা হয়েছে, তার কি কন্ডিশনে সে আপনার কাছে এসছে, ব্যথাটা কতদিনের পুরনো, আঘাত লেগেছিল যখন সেই দিন কি খেয়েছে, না ওষুধটা তার পরের দিন খাচ্ছে, না 3 দিন পরে খাচ্ছে, না 5 বছর পরে খাচ্ছে। এই প্রসঙ্গে বলি, ধরুন কোনো জায়গায় আঘাত লাগলো 5 বছর আগে লেগেছে, কিন্তু সেখানে হাড়ের কোনো চোট হয়নি, পেশিতে আঘাত পেয়েছে, মাংসপেশিতে, সব টিস্যুতে আঘাত পেয়েছে, সেখানে ফুলে আছে,
কিন্তু এক্সরেতে দেখা গেছে সেখানে কোনো কিছু অ্যাবনর্মালিটি কিছু নেই। এলোপ্যাথি ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক এবং পেন কিলার দিয়ে তাকে কমাতে পারছে না। তখন তারা হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে এলে যদি এই ধরনের হিস্ট্রি পাওয়া যায়, তখন আর্নিকা মন্টানার যদি তারা তাদের লক্ষণ অনুযায়ী ওষুধের প্রয়োগ মাত্রা নির্দিষ্ট করে, তাহলে ওই 5 বছর আগের পুরনো ব্যথা সেগুলো সুন্দরভাবে সেরে যায়। এটা আপনারা জানেন, আমরা জানি। নেক্সট দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, এটা আমি চিকিৎসক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই। যে সকল চিকিৎসক বন্ধু গ্রামে থাকেন, শহরে থাকেন, প্র্যাকটিস করেন, কোনো ইনস্টিটিউশনাল শিক্ষা তাদের নেই, কোনো শিক্ষক মহাশয়ের কাছে থেকে শুনে শিখেছেন বা বই পড়ে শিখেছেন, তাদেরকে জানাতে চাচ্ছি, বা ইনস্টিটিউশনাল শিক্ষা যাদের আছে তাদেরও আমি জানাচ্ছি যে আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো মেন্টাল ট্রমায় কখন আমরা আর্নিকা ব্যবহার করব। একটি ছেলে 8-9 বছরের ছেলে, সে বাড়িতে মানুষ হয়েছে, বাবা মায়ের সঙ্গে থেকেছে, খেয়েছে, ঘুরেছে, বড় হয়েছে। তার বাবা মা বলল যে এবার তোকে হোস্টেলে দিয়ে আসবো। ছেলেটি রাজি হলো না, কারণ সেখানে গেলে নিয়মের মধ্যে থাকতে হয়, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, নির্দিষ্ট সময় প্রার্থনায় যেতে হয়, স্কুলে যেতে হয়, নিজের জামা কাপড় কাচতে হয়, খাওয়া দাওয়াও ঠিক নির্দিষ্ট বাড়ির মতো হয় না, তাহলে নিজের সুবিধা মতো কিছু পায় না, পড়াশোনার মধ্যে থাকতে হয়, শিক্ষক মহাশয়ের নজরদারির মধ্যে থাকতে হয়। এটা তার পছন্দ হয় না বা পছন্দ করে না, সেই জন্য সে যেতে চায় না। কিন্তু বাবা মার অদম্য আগ্রহে তাকে বাধ্য হয়ে যেতে হয়, সে নিজের ইচ্ছের বিরুদ্ধে সেখানে যেতে হয়। সেখানে যাওয়ার পর কিছুদিন থাকার পর, ভর্তি করে দিয়ে আসার পর, যখন দেখা যায় কদিন পরে সেই স্কুলের শিক্ষক মহাশয়রা তার বাবাকে জানায় যে ছেলেটি জ্বরটি এসছে, আপনারা এসে দেখে যান। আমরা স্থানীয় এলোপ্যাথিক ডাক্তারবাবুকে দেখিয়েছি, কিন্তু 2-3 দিন হলো কোনো সুরাহা হচ্ছে না। এরকম একটা কেসের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার সৌভাগ্য হয়েছিল এরকম একটি ছাত্রের হোস্টেলে গিয়ে দেখে তার চিকিৎসা করার সুযোগ হয়েছিল। আমাকে যখন এলোপ্যাথি চিকিৎসা সারলো না, তখন আমাকে ডাকা হয়েছিল, আমি গেছিলাম। দেখলাম যে মোস্ট পিকুলিয়ার সিমটম, দ্যাট ইজ আর্নিকা মন্টনা। সেটা হচ্ছে কি, জ্বরের সময় সে ভুল বকে যে তার মনের মধ্যে যে একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাকে দমন করে তার বাবা মা তাকে হোস্টেলে রেখে এসছে। সেই জন্য সে সবসময় জ্বরের মধ্যে বলে যে আমার সঙ্গে এরা কিছু করেনি, এরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। মানে হোস্টেল কর্তৃপক্ষ তার সঙ্গে বা তার বন্ধু বান্ধবরা, তার শিক্ষক মহাশয়রা কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, তারা তাকে ভালো করে যত্ন করেছে, কিন্তু তবু তার জ্বর সারছে না। কোয়ারি করে তার বাবা মাকে জানা গেল তার ইচ্ছের বিরুদ্ধে ছেলেটিকে তার হোস্টেলে রেখে এসেছিল। তাহলে তার ইচ্ছা শক্তি অবদমিত হয়েছে। শুধু তাই নয়, আরেকটি মোস্ট পিকুলিয়ার সিমটম হচ্ছে যে জ্বরের সময় সে যেমন ভুল বকে, তেমন তার আপার হাফ অফ দি বডি, অর্থাৎ 2 হাত, পেট, পিঠ এবং মাথা, মুখ সব হট থাকে, হট সেন্সেশন, টেম্পারেচার থাকে 101-102, কিন্তু লোয়ার পোর্শন কোমর থেকে নিচ পর্যন্ত 2 পা নিয়ে সেটা থাকে কোল্ড সেন্সেশন, অর্থাৎ ঠান্ডা অনুভব। হাত দিয়ে দেখলাম যে পা দুটো ঠান্ডা, কিন্তু ওপরগুলো সব গরম। তাহলে এই যে পিকুলিয়ার সিমটম, এইটার ওপর বেশ করে আমি আর্নিকা প্রেসক্রাইব করলাম এবং সেই ছাত্র সুস্থ হয়ে গেল। আরেকটি বিষয় আপনাদের অবগত করতে চাই, কোনো মায়েরা বা দিদি বা বোনেদের প্রেগনেন্সির পর যখন ডেলিভারির পর বেবি ডেলিভারি হওয়ার পর তার যদি প্রস্রাব না হয়, ইউরিনেশন না হয়, সেটাকে বলা হয় রিটেনশন অফ ইউরিনের ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টনা ব্যবহার করি। আর্নিকা মন্টনা ব্যবহার করলে ওই মায়েদের, ওই বোনেদের, ওই দিদিদের প্রস্রাব ভালোভাবে পাস হয় এবং সে সুস্থ হয়ে যায়।
এটা আপনাদের জানা দরকার। মোটামুটি এটা জানালাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আগামী দিনে আরও দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সমস্ত ইনজুরি রেমেডি সেগুলো আমি ধীরে ধীরে জানাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে আরও আপনাদের ভালো লাগার মতো স্বাস্থ্য বিষয়ক ভালো লাগার মতো রেমেডি, রোগ এবং রোগের প্রতিকার এবং সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করে আপনাদেরকে পরামর্শ দিতে চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।